আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমাদের র্যাপিড স্ক্যালপেল উইথ বেলি অ্যান্ড লাভের সেকেন্ড সেশন এয়ার হতে যাচ্ছে। আমি আছি আপনাদের সাথে, ডক্টর মৌলিক রিফাত আসফিয়া। এবং আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে পেরি অপারেটিভ কেয়ারের আন্ডারে পোস্ট অপারেটিভ কেয়ার। এটা হচ্ছে বেলি অ্যান্ড লাভের চ্যাপ্টার 3, সরি চ্যাপ্টার পার্ট 3, চ্যাপ্টার 24 এর আন্ডারে। আপনারা আপনাদের বেলিয়ান লাভটা সামনে নিয়ে বসতে পারেন ফর বেটার রিক্যাপিচুলেশন। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তো পোস্ট অপারেটিভ কেয়ার এই চ্যাপ্টারটা এমন একটি চ্যাপ্টার যেটা আলহামদুলিল্লাহ আমাদের সবারই হ্যান্ডস অন গুড ট্রেনিং এক্সপিরিয়েন্স আছে। অ্যাজ আ রেজাল্ট আমাদের প্রোফাউন্ড ডেপথ অফ নলেজ আছে। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে মিড টার্ম পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো কিভাবে পেতে পারি, এবং আমরা যখন প্রশ্নগুলো পাবো আমরা গুছিয়ে কিভাবে অ্যান্সার্স গুলো বা আমাদের কমিউনিকেশনটা কিভাবে করতে পারবো উইথ আওয়ার এক্সামিনার। এটা নিয়ে আজকে আমাদের এই সেশনটা। আচ্ছা, তো একটা সামারি আপনাদেরকে দিয়ে দিই প্রথমে। ধরুন, আমরা সবাই জানি মাসের 28 তারিখে যদি একটা পেশেন্ট ভর্তি হয়, ওয়ার্ডের রাউন্ডে যখন স্যার ডিসিশন নিল যে 4 তারিখে হচ্ছে পেশেন্টের অপারেশন হবে, তাহলে 28 থেকে 4 তারিখ মানে এই 6টা দিন হচ্ছে প্রি অপারেটিভ পিরিয়ডের মধ্যে পড়বে। দেন ধরেন 4 তারিখে নিয়মিত অপারেশনটা হলো। অপারেশন টেবিল থেকে যখন দাদু হচ্ছে পেশেন্টটাকে বেড থেকে নামাবে এবং ওনাকে হচ্ছে ট্রান্সফার করা হবে পোস্ট অপারেটিভ কেয়ারে, তখন থেকে শুরু করে ওনার ডিসচার্জ পিরিয়ড পর্যন্ত এ পুরা মানে একদম এই পোস্ট অপারেটিভ কেয়ার রুম থেকে শুরু করে ওনার যে যাত্রাটা টিল উই আর ডিসচার্জিং দ্য পেশেন্ট, দ্যাট ইজ গোয়িং টু ফল আন্ডার পোস্ট অপারেটিভ কেয়ার। আচ্ছা, এখন পোস্ট অপারেটিভ কেয়ারের রুমে আমরা হচ্ছে নার্স আপুরা থাকি, আমরা কিছু ভাইটাল প্যারামিটারস এর মনিটরিং করি। মনিটরিং করে আমরা কিছু ডিসিশন নিই যে আমরা কতদিন ওনাকে পোস্ট অপ কেয়ারে রাখবো, কখন আমরা ওয়ার্ডে হচ্ছে ওনাকে ট্রান্সফার করব। আমরা কি ওয়ার্ডে ট্রান্সফার করব, নাকি আনফরচুনেটলি পেশেন্টের হচ্ছে আরো ইন্টেন্সিভ কেয়ার লাগবে, আমরা কি আইসিইউ তে পাঠাবো, এইচডিইউ তে পাঠাবো, নাকি আবার অপারেশন থিয়েটারে ব্যাক নিতে হবে পেশেন্টকে। এই সব কিছু নিয়ে আজকে আমরা ডিটেইলড একটা ডিসকাশন করব ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা হলো পোস্ট অপারেটিভ কেয়ারে আমাদের একটা উদ্দেশ্য থাকে, আমাদের সবারই একটা উদ্দেশ্য থাকে, যাতে আমাদের যে পেশেন্টের রিকাভারি পিরিয়ডটা যেন আনইভেন্টফুল হয়, যেন পেশেন্ট হচ্ছে কুইকলি রিকভার করে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে ওনার ডেইলি লাইফে উনি যেন ফেরত যেতে পারেন। আচ্ছা, এখন এই যে ফেরত উনি যাবেন, এই যে ওনাকে যে ফেরত আমরা পাঠাবো, ওনার যে গুড রিকভারিটা হবে, এই গুড রিকভারিটা তখনই পসিবল হবে যদি আমরা প্রি অপারেটিভলি ওনার প্রপার কেয়ার নিয়ে থাকি। আচ্ছা, এই দেখেন, টু হ্যাভ আ গুড পোস্ট অপারেটিভ আউটকাম, আ প্রপার প্রি অপারেটিভ কেয়ার ইজ ম্যান্ডেটরি। আচ্ছা, এই কথাটার মানেটা একটু এরকম দাঁড়ায়, হ্যাঁ, একটু এরকম দাঁড়ায় যখন আমার কাছে পেশেন্ট আসছেন, তখন হচ্ছে আমরা সবাই ওনার ফাইলটা স্টাডি করি। আমরা আইডেন্টিফাই করি যে আমার পেশেন্টের কোনো রকমের ক্রনিক কোনো হেলথ কন্ডিশন আছে নাকি। ক্রনিক হেলথ কন্ডিশন বলতে আমি বোঝাচ্ছি যেটা আমরা কমনলি পাই, ধরুন হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন ওর অ্যাজমা। ওনার যদি কোনো ক্রনিক হেলথ কন্ডিশন থাকে, ইট ইজ আওয়ার ডিউটি টু কিপ ইট ইন আ কন্ট্রোল লেভেল। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস যেন কন্ট্রোলে থাকে, অ্যাজমা, ব্রঙ্কেল অ্যাজমা যদি থাকে সেটা যেন কন্ট্রোলে নিয়ে যেতে পারি, হাইপারটেনশন থাকলে কন্ট্রোলে যেন নিয়ে যেতে পারি। তার সাথে আমাদের আরেকটা এজেন্ডা থাকে, যদি আমরা এটা স্পট করতে পারি যে হি ইজ নট হ্যাভিং আ ভেরি গুড লাইফস্টাইল হ্যাবিট, উনি স্মোক করছে বা অ্যালকোহল ইনটেক করছে, তখন আমরা ওরকম ভাবে অ্যাডভাইস করি যে প্লিজ ইউ হ্যাভ টু স্টপ ইট, বিকজ এটা ডিলেটেরিয়াস একটা ইফেক্ট থাকে। আচ্ছা, আমরা এই যে সব কাজগুলো করছি, এটার একটা উদ্দেশ্যেই আমরা করছি। আওয়ার টার্গেট ইজ টু অপটিমাইজ হিজ ফিজিওলজিক্যাল কন্ডিশন, টু কন্ট্রোল হিজ ক্রনিক কন্ডিশনস। কেন? বিকজ আমরা জানি যখন অপারেশন টেবিলে আমরা অপারেট করব আমাদের এই পেশেন্টের উপরে, অপারেশনে যে আমরা ডেলিভারির যে ইনসিশনটা দিচ্ছি কোনো মেজর সার্জারির ক্ষেত্রে, দেখেন ওই ইনসিশনটা ইজ অ্যাকচুয়ালি আ ডেলিভারি ট্রমা দ্যাট উই আর কজিং, অ্যান্ড দ্য রিকভারি ক্যান অনলি বি পসিবল যদি আমরা প্রি অপারেটিভলি প্রপারলি পেশেন্টকে ফাংশনালি অপটিমাইজ করি। আচ্ছা, এই ফাংশনাল অপটিমাইজেশনকে একটা ডেডিকেটেড টার্ম দেওয়া হয়, and that is called
prehabilitation. আমাদের opening chapter we are introduced with this concept, the concept of prehabilitation. দেখেন, so what is prehabilitation? It is a process of improving the functional capacity of patients prior to major surgery in order to improve post-operative outcomes. এই post-operative outcomeটাকে সুন্দর করে যাতে এই আউটকামটা আমরা পাই, আমাদের এই যাত্রাটা শুরু হয় কিন্তু প্রি-অপারেটিভ কেয়ার দিয়ে, এই প্রিহ্যাবিলিটেশনের হাতটা ধরে। তো টাইমলাইনটা দেখেন, the time period between the decision to operate and the surgery date itself is used for prehabilitation. ওই যে আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম, 28 তারিখে যদি আমার পেশেন্ট ভর্তি হয়, 4 তারিখে স্যার ওয়ার্ডে বললেন যে আমি অপারেট করব, তাহলে এই 6টা দিন is our time for prehabilitation. এখন সো আমরা কি কি করি প্রিহ্যাবিলিটেশনে? এই যে প্রপার ফিজিওলজিক্যাল অপটিমাইজেশন, আমরা লাইফস্টাইল মডিফিকেশনের কিছু অ্যাডভাইস দিই, স্টপ স্মোকিং, রিডিউস অ্যালকোহল ইনটেক অর লুজ ওয়েট। আচ্ছা, অ্যাচিভিং বেটার কন্ট্রোল ওভার ক্রনিক হেলথ কন্ডিশন, ডায়াবেটিস, অ্যাজমা, হাইপারটেনশন। কিভাবে? বাই রিভিউইং অ্যান্ড মডিফাইং মেডিকেশনস। আমরা হিস্ট্রি নিই যে আপনি কি কি ওষুধ খাচ্ছেন, আপনি কি আদৌ খাচ্ছেন নাকি কোনো ওষুধ। আচ্ছা, এটাতে তো আপনার কন্ট্রোলে আসেনি, উই হ্যাভ টু রিভিউ ইউর মেডিকেশনস। দরকার পড়লে আপনি ডেডিকেটেড ডিপার্টমেন্ট, কার্ডিওতে আমরা কল পাঠাই, বা আমরা রেসপিরেটরি মেডিসিনে আমরা কল পাঠাই। আমার টার্গেট ইজ টু হ্যাভ বেটার কন্ট্রোল ওভার দিস ক্রনিক হেলথ কন্ডিশনস। ওকে, তারপরে আমরা উই অ্যাসেস দ্য ফাংশনাল ক্যাপাসিটি। কেন? we have an aim to improve the overall physical fitness of the patient. আমরা physical fitnessটাকে improve করি কিভাবে? we encourage our patient to perform certain aerobic exercises. দরকার পড়লে একটু হাঁটাহাঁটি করবেন, আপনি শুয়ে থাকবেন না, আপনি হাঁটবেন, বিকজ আপনার স্ট্রেংথটা আমাদের রিগেইন করতে হবে। ওকে, কারেক্টিং নিউট্রিশনাল ইমব্যালেন্স, বিকজ আমরা জানি নিউট্রিশনাল ইমব্যালেন্স থাকলে মোটেও এটা খুব একটা গুড আউটকাম আমাকে দিবে না, বিকজ নিউট্রিশনটা আলটিমেটলি আমাকে সাবস্ট্রেট দিবে উইচ উইল হেল্প ইন wound healing after surgery. ওকে, রিডিউসিং অ্যাংজাইটি প্রায়র টু সার্জারি। কেন? অ্যাংশাস একটা পেশেন্টের রিকভারি গুলো ভালো হয় না, উনি প্রচন্ড অ্যাংশাস থাকে, ওনার বডিটা একটা স্ট্রেস লেভেলে থাকে, কর্টিসোলটা প্রমোট হতে থাকে, বডিতে রিলিজ হতে থাকে। সো ইট ইজ আওয়ার ডিউ টু রিডিউস দি অ্যাংজাইটি বাই গিভিং প্রপার ইনফরমেশন, টেকিং কেয়ার অফ দ্য পেশেন্ট, যেটা কাউন্সেলিং করি আমরা, যে মেজার্স গুলো আমরা নিই। আচ্ছা, how does prehabilitation affect post-operative outcome and why? আচ্ছা, তো প্রিহ্যাবিলিটেশনটা কিভাবে আমার পোস্ট অপারেটিভ আউটকামটাকে এফেক্ট করছে? দেখেন, এটা দিন শেষে ইট ইজ রিডিউসিং দ্য পোস্ট অপারেটিভ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। এটা এইডস ইন ফাস্ট পোস্ট অপারেটিভ পেশেন্ট রিকভারি and it prevents post-operative complications. কিভাবে? দেখেন, because we had improved the cardiopulmonary reserve which promoted quick return to daily normal life. আমরা cardiopulmonary reserveটাকে ঠিক রেখেছিলাম আমাদের প্রিহ্যাবিলিটেশনের মেথডের মাধ্যমে। We had provided correct nutrition, we reduced surgery related anxiety. এইভাবে আমরা একটা গুড আউটকাম এনশিওর করতে পেরেছি থ্রু প্রিহ্যাবিলিটেশন। আচ্ছা, এখন আসেন, চলেন আমরা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন at a glance দেখি। A 70-year-old man with COPD, mild malnutrition, and reduced exercise tolerance is scheduled for elective colorectal cancer surgery. The surgical team refers him to the prehabilitation program to optimize his condition before the procedure. দেখেন, what is meant by prehabilitation in the context of surgery? এক মার্ক দেওয়া। Name 3 key components of a multidisciplinary prehabilitation program. Their mark. How can prehabilitation improve post-operative outcomes in high-risk surgical patients? তাহলে বলেন, এখন কি আনসারটা পারা যাবে? ওকে, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন, আমি স্লাইডে হচ্ছে আপনাদের একটা প্রপার অ্যাক্টিভ লার্নিং এর জন্য এটা এটা কিন্তু গত জুলাই 25-এরই একটা কোয়েশ্চেন। ওকে, দেখেন তো এখন আনসার করা যায় নাকি? ওকে, আমার বিশ্বাস আপনারা সবাই আনসার করতে পারবেন। চলেন আমরা হচ্ছে পরের স্লাইড গুলো একটু দেখি। দেখেন, একটা মেজর অপারেশনের পরে পেশেন্টকে আমরা
পোস্ট অ্যানিস্থেশিয়া কেয়ার ইউনিট বা পোস্ট অপারেটিভ রুমে পাঠাই। আচ্ছা, তো মেজর সার্জারির পরে বেলি অ্যান্ড লাভে যে কথাটা বলা আছে যে patient is sent to a post anesthesia care unit PACU where they are expected to stay for 24 to 48 hours. In the PACU unit, vital signs are monitored. ওকে, এখন আসি আমরা এই যে ভাইটাল সাইন্স এর কথা বলা আছে, আমরা কি জানি আমাদের কয়টা ভাইটাল সাইন্স আছে? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট SBA কোয়েশ্চেন। আমাদের এই পোস্ট অপারেটিভ কেয়ারের এই চ্যাপ্টার থেকে আমি যদি আপনাদেরকে বলি, আপনারা SBA, SAQ এবং OSPI তিনটা সেগমেন্ট থেকেই প্রশ্ন পাবেন। এবং আমি আজকে এটা চেষ্টা করেছি যাতে আপনাদেরকে গুছিয়ে আপনাদেরকে এটা নিয়ে একটা সামারাইজেশন যেন আমি করে দিতে পারি ইনশাল্লাহ। তো এই যে দেখেন, one of the most important and most frequently বলাটা ঠিক হবে না, but it is a SBA question, সেটা হচ্ছে যে ভাইটাল সাইন্স গুলো কি কি। আচ্ছা, আমরা সবাই জানি, দেখেন এই যে ছয়টা, these are the vital signs যেটা আমরা after sending our patient to the post operative care unit we monitor it. ওকে, সো দেখেন এখান থেকে যেভাবে কোয়েশ্চেনটা আসে সেটি হচ্ছে which of the following is not included in the vital parameters? আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে ইউরিন আউটপুট। দেখেন ইউরিন আউটপুটটা কিন্তু আমরা পোস্ট অপারেটিভ কেয়ারে আফটার মেজর সার্জারি আমরা কিন্তু মনিটর করি, বাট দিস ইজ নট ইনক্লুডেড ইন দ্য 6 ভাইটাল প্যারামিটার্স। রেসপিরেটরি রেট আছে, অক্সিজেন স্যাচুরেশন আছে, সিস্টোলিক ব্লাড প্রেশার আছে, পালস রেট আছে, লেভেল অফ কনসিয়াসনেস, টেম্পারেচারটা আমরা মনিটর করি, বাট উই ডু নট মনিটর দ্য ইউরিন আউটপুট। ওকে, আচ্ছা, দেখেন আমরা কেন এই ভাইটাল প্যারামিটারসটা মনিটর করি এবং আসলে দিন শেষে এটার ইম্পর্টেন্সটা কোথায়। এই ভাইটাল প্যারামিটারস গুলো কে হচ্ছে একটা প্রত্যেকটা প্যারামিটার, এই ছয়টা প্যারামিটারকে 0 থেকে 3, 0 বিং দি লোয়েস্ট স্কোর অ্যান্ড 3 বিং দ্য হাইয়েস্ট স্কোর, যেটা ডিনোট করবে ডিটেরিওরেটিং কন্ডিশন। যেরকম রেসপিরেটরি রেটে যদি একটা 3 স্কোর আসে তাহলে সেটার মানে খারাপ, দ্য রেসপিরেটরি রেট ইজ ব্যাড, অনেক বেশি হায়ার রেট। তো প্রত্যেকটা প্যারামিটারকে 0 থেকে 3-এর মধ্যে একটা স্কোর দেওয়া হয়। আচ্ছা, এই স্কোরটাকে তারপরে টোটাল করা হয়, আর টোটাল করার পরে যে অ্যাগ্রিগেটেড স্কোর আসে সে অ্যাগ্রিগেটেড স্কোরের মানেটা আমাদেরকে জানতে হবে, এবং অ্যাগ্রিগেটেড স্কোর অনুযায়ী আমরা একটা ডিসিশন নিই যে আমরা কি আমাদের পেশেন্টটাকে ওয়ার্ডে শিফট করতে পারবো, নাকি আমরা হচ্ছে আরো হায়ার কেয়ার ইউনিট অর্থাৎ ICU বা HDU লাগবে পেশেন্টের ক্ষেত্রে, নাকি খুবই খারাপ অবস্থা আর্জেন্ট ম্যানেজমেন্টের জন্য এখন আমাকে নিয়ে যেতে হবে অপারেশন থিয়েটারে, আবার ব্যাক করতে হবে। আচ্ছা, চলেন এই অ্যাগ্রিগেটেড স্কোরটা আমরা দেখি। এই অ্যাগ্রিগেটেড স্কোরের নাম হচ্ছে নিউ স্কোর। নিউ মানে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং স্কোর। এটা রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান উনারা হচ্ছে এই স্কোরটাকে হচ্ছে এভাবে ডিজাইন করেছে। ঠিক আছে, আমরা অ্যাগ্রিগেটেড স্কোরের একটা মিনিংটা একটু দেখার চেষ্টা করি। দেখবেন যে ওকে, এখানে স্কোর যদি 0 থেকে 4 হয়, এই স্কোরের আমি একটা সহজ ওয়েতে আপনাদেরকে এটা মেমোরাইজ করার জন্য একটা বুদ্ধি শিখিয়ে দিই। 0 থেকে 4 হচ্ছে এই স্কেলের লোয়েস্ট স্কোর, এবং মোর দেন 7 অর মোর এটা হচ্ছে স্কেলের সবচেয়ে হাইয়েস্ট স্কোর। যেটা 0 থেকে 4 সেটা ওয়ার্ড বেসড রেসপন্স। আপনি যদি স্কোরটা 0 থেকে 4-এর ভিতরে পান, ইউ ক্যান সেন্ড দ্য পেশেন্ট টু দ্য ওয়ার্ড ম্যানেজমেন্ট ইজ পসিবল ফর দিস পেশেন্ট। বাট স্কোর যদি 7 অর মোর চলে আসে টোটাল স্কোরটা, তাহলে উই নিড আর্জেন্ট অর ইমার্জেন্সি রেসপন্স। আর্জেন্ট অর ইমার্জেন্সি রেসপন্স। এখন আসি, যে কোনো প্যারামিটারে, ওই 6টা প্যারামিটারের মধ্যে যে কোনো একটার স্কোর যদি 3 হয়, 3 হচ্ছে সবচাইতে খারাপ। আমি বলেছিলাম 0 থেকে 3, প্রত্যেকটাকে 0 থেকে 3-এর মধ্যে স্কোর দেওয়া হয়। 3 যদি যে কোনো একটা প্যারামিটারে চলে আসে, এটা ঠিক আছে আপনি ওয়ার্ডে পাঠান, কিন্তু এটা আর্জেন্ট ওয়ার্ড বেস রেসপন্স লাগবে। নার্স আপুকে বলতে হবে যে ওনার এই প্যারামিটারটা খারাপ, আপনি হচ্ছে আমাকে ইনফর্ম করবেন, বা আপনি হচ্ছে এইভাবে এই মেডিকেশন দিয়ে ওনাকে ম্যানেজ করবেন। আচ্ছা, আর অ্যাগ্রিগেটেড 5 থেকে 6 এটা হচ্ছে বলতে পারেন মিডিয়াম, ক্লিনিক্যাল রিস্ক এটা মিডিয়াম আসে। এটাকে বলতে পারবেন কি থ্রেশহোল্ড অফ আর্জেন্ট রেসপন্স। আর্জেন্ট হবে হবে ভাব, এখনো আর্জেন্টটা হয়নি, কি থ্রেশহোল্ড ফর আর্জেন্ট রেসপন্স। ওকে,
এখন আসি পোস্ট অ্যানেস্থেসিয়া কেয়ার ইউনিট, ওই যে অপারেশনের পরে যে আমাদের পোস্ট অ্যানেস্থেসিয়া কেয়ার ইউনিটে আমরা রাখি বা পোস্ট অপারেটিভ রুমে, এই রুম থেকে আমরা কিভাবে কোন ক্রাইটেরিয়া গুলো মিট হলে পেশেন্টকে ডিসচার্জ করতে পারবো। দিস ইজ আ এসএকিউ কোয়েশ্চেন, এটা আসার চান্স হচ্ছে এসএকিউ তেই বেশি। আচ্ছা দেখি এটাকে যদি আমি একদম আপনাকে সামারাইজ করে মোটা দাগে বলি, আমি যদি ভাইটাল প্যারামিটার্স গুলো হচ্ছে স্টেবল পাই বা ভাইটাল প্যারামিটার্স গুলো নর্মাল ফিজিওলজিক্যাল লিমিটে পাই, তখনই আমি পাকু থেকে পেশেন্টকে আসলে ডিসচার্জ করতে পারি। এটাকেই হচ্ছে বেলি অ্যান্ড লাভে খুবই সুন্দর করে গুছিয়ে বলা আছে, ভেঙে ভেঙে বলা আছে। দেখে ওই যে কনসিয়াস, আমি যদি আমার পেশেন্টকে দেখি পোস্ট অপারেটিভ রুমে গিয়ে হিজ কনসিয়াস, হিজ কোঅপারেটিং উইথ মি, টকিং টু মি প্রপারলি, বা উনার আমি যখন মনিটরে দেখছি যে ঠিক আছে উনার রেসপিরেশনটা খুবই ভালো, স্যাচুরেশন ওয়েল মেইনটেইনড, আমি যদি দেখি পেশেন্টের নর্মোথার্মিক টেম্পারেচার হচ্ছে নর্মাল, আমি যদি দেখি ওনার ব্লাড প্রেশার মেপে যদি দেখি যে 120/80 আমি স্টেবল রিডিং পেয়েছি, অক্সিজেন ফ্লুইড অ্যানালজেসিক্স হ্যাভ বিন প্রেসক্রাইবড, ওনার পেইনটা কন্ট্রোলে আছে এন্ড দিজ আর প্রপারলি প্রেসক্রাইবড, আর কোনো কনসার্ন নেই রিলেটিং টু দ্য সার্জিক্যাল প্রসিজার, আমি দেখছি সার্জিক্যাল সাইট একদম আলহামদুলিল্লাহ ড্রাই আছে, ব্লিডিং হচ্ছে না, উনি অ্যাবনর্মাল পেইন কমপ্লেন করছে না, তো তখন আমি ওনাকে হচ্ছে পাকু থেকে ওয়ার্ডে শিফট করার জন্য the criteria have been met and I can send the patient to the ward. Okay. এখন আমরা ডিসকাস করব about the post-operative complications. Okay. Post-operative complications, বেলি অ্যান্ড লাভে এই চ্যাপ্টারে তিনটা বড় হেডলাইনে এটা হচ্ছে ডিভাইড করা হয়েছে। The big headlines are system specific complications, general post-operative complications and surgery specific complications. এখন আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনারেল পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস। আচ্ছা, অ্যাট আ গ্লান্স জেনারেল পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনসটা যদি আমি দেখি, এটা এরকম দাঁড়াবে। ওকে, সো এই পাঁচটা নিয়ে হচ্ছে বেলি অ্যান্ড লাভে সুন্দর করে এই চ্যাপ্টারে কভার করা আছে। সো আই ক্যান সি দ্য 5 boxes in front of me: bleeding, DVT, fever, wound dehiscence and pressure sore. এখন ফর মাই মিড টার্ম এক্সাম আমি এই পাঁচটা বক্স থেকে কিভাবে প্রশ্নটা পেতে পারি? আমি পেতে পারি সম্ভাব্য এইভাবে। ওকে, অ্যাজ আই ক্যান সি, আমি দেখবেন ছোট ছোট সাব কতগুলো টাইটেল বক্স অ্যাটাচ করে দিয়েছি, এবং এরপর থেকে আর একটা স্লাইড ব্যতীত পর থেকে আমি যতগুলো স্লাইড আপনাকে দেখাবো আপনারা একটা কালার কোড দেখবেন। ইয়েলো ইজ ফর মাই এসবিএ, ইম্পর্টেন্ট ফর মাই এসবিএ, অ্যান্ড গ্রিন ইজ ফর মাই এসএকিউ, মোস্ট ইম্পর্টেন্ট ফর মাই এসএকিউ। ইন্টারচেঞ্জ হয়ে আসতে পারে, বাট মোস্ট প্রবাবলি ইনশাল্লাহ গ্রিন, যেটা আমি মার্ক করে ফেলেছি আমার প্রেজেন্টেশনে, ইউ উইল ফাইন্ড ইট ইন ইউর এসএকিউ, অ্যান্ড ইয়েলো ফর মাই এসবিএ। ওকে, সো দেখলাম আমরা, এখন চলেন লেটস ডাইভ ইনটু দ্য টপিকস ইন ডিটেইল। বিফোর ডুইং সো লেটস লুক এট দ্য কোয়েশ্চেন্স অ্যাট আ গ্ল্যান্স। আমরা একটু অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করি, দেখি আমরা প্রথমে এই অ্যান্সার্স গুলো দেওয়া নিজে থেকে আমরা দিতে পারি নাকি, বা একটু কানেক্ট করতে পারি নাকি উইথ দিস কোয়েশ্চেন্স। I'll read it out loud. Question number 1. What is the most common immediate post-operative complication? Okay. Post-operative management when DVT is suspected. Most common complication anticipated during the 5th to 8th post-operative day following major surgery. Risk factors for wound dehiscence. Risk factors for pressure sore. How can you prevent it? আচ্ছা, চলেন দেখি। ওকে, দেখেন জেনারেল কমপ্লিকেশনের প্রথম টপিকটাই হচ্ছে ব্লিডিং সাব টপিক। প্রথম লাইনেই আমরা দেখতে পাচ্ছি পোস্ট অপারেটিভ হেমোরেজ। পোস্ট অপারেটিভ হেমোরেজ ইজ মোস্ট কমন ইন দি ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মাই এসবিএ। আচ্ছা, আমি একটা ওকে, আচ্ছা এখন আসি, আমি কিন্তু এখানে চেষ্টা করেছি যাতে আমি বেলি অ্যান্ড লাভের পেজটাও আপনাদের জন্য ইনক্লুড করে দিতে পারি, যাতে এটা আপনাদের জন্য আরেকটু সহজ হয়। ওকে, দেখেন wound dehiscence, wound dehiscence আমরা জানি এখানে ওপেনিং প্যারাগ্রাফে কিছু ক্লু আমাদেরকে দেওয়া হয়েছে যে ক্লাসিক ফিচার্স আমরা কি পেতে পারি wound dehiscence এর ক্ষেত্রে। প্রথমত, wound dehiscence is the disruption of any or all of the layers in a wound. Okay, disruption of any or all of the layers in a wound. আচ্ছা,
Wound dehiscence most commonly occur from the 5th to 8th post-operative day কারণ এই সময় the strength of the wound is at its weakest. এই কারণে পঞ্চম থেকে অষ্টম দিনে এটা হওয়ার চান্স থাকে। এটা 3% of the abdominal কেসের ক্ষেত্রে ঘটে থাকে। তাও এটা 5th থেকে 8th post-operative day-তে we have to be extremely vigilant regarding this. এবং এইটা হচ্ছে it presents with a serosanguinous discharge, একটা ক্লাসিক পপ সাউন্ড শুনতে পারবো ডিউরিং স্ট্রেনিং অর কফিং। এই প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখন আসি, একটা পেশেন্টের ধরেন আল্লাহ না করুক wound dehiscence হয়ে গেল, নাও হাউ উইল আই ম্যানেজ ইট? যদি ভিসেরা গুলো বের হয়ে আসে, 3টা লেয়ারই যদি সবগুলো লেয়ার হচ্ছে পপ আউট করে, তাহলে স্যালাইন সোপ গজ দিয়ে আইল কভার দ্য ভিসেরা। ওকে, আমি যদি ইন পেশেন্ট ইন হুম টিস্যু সরি এখানে না, আচ্ছা, ফুল থিকনেস wound dehiscence যদি হয়ে থাকে, we need to return the patient to the operating theater, কারণ ম্যানেজমেন্ট আমার হবে ইন দ্য অপারেটিং থিয়েটার, বিকজ আমার ওখানে গিয়ে রিসুচারিংটা করতে হবে। আচ্ছা, পেশেন্টের আমি যদি সাসপেক্ট করে থাকি পেশেন্টের এই উন্ডটা ইনফেক্টেড হয়ে গেছে, তাহলে আমাকে অবশ্যই ইনফেকশনটাকে সাবসাইড করতে হবে। সেক্ষেত্রে আমরা নেগেটিভ প্রেসার wound থেরাপি বা ভ্যাকিউম অ্যাসিস্টেড ক্লোজার পাম্প সেগুলোর হেল্প নিতে পারি, যাতে ইনফেকশনটা কুইকলি হচ্ছে সাবসাইড করে যায়, এবং আমি যেন সাবসাইড করে যাওয়ার পরে আই ক্যান ডু মাই ক্লোজার। ওকে, দেখেন হোয়াট ইজ দ্য রিস্ক ফ্যাক্টরস ইন wound dehiscence। বিউটিফুলি এটা জেনারেল এবং লোকাল হেডলাইনের আন্ডারে দেওয়া আছে সামারি বক্স 24.7-এ বেলিয়ান লাভের। জেনারেল কন্ডিশনে আমরা জানি যে এগুলো ক্রনিক কন্ডিশনস, যেগুলো ডায়াবেটিস, ম্যালনারিশমেন্ট, ওবিসিটি, সেপসিস, ক্যান্সার, এগুলো যদি থাকে তাহলে দের ইজ এ রিস্ক অফ wound dehiscence। লোকারে আবার আছে ইনঅ্যাডিকুয়েট পোর ক্লোজার, আমি সার্জন হয়ে যদি হচ্ছে পোরলি ক্লোজ করে আসি আমার উন্ডটা, বা উন্ডটাকে যদি ইফ আই ক্লোজ ইট আন্ডার টেনশন, তাহলে কিন্তু ডিসরাপশনটা ঘটতে পারে। বা যদি পোর লোকাল উন্ড হিলিং থাকে বিকজ অফ ইনফেকশন, হেমাটোমা এক্সেট্রা, বা ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, রোগী এত জোরে কাশি দিলেন বা স্ট্রেন করলেন যে লেয়ারটা আনফরচুনেটলি উনার ফেটে গেলেন। ওকে, আচ্ছা, তারপরে আমরা আসবো প্রেশার সোর। দেখেন, প্রেশার সোর, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর মাই এসএকিউ। দেখেন, এই প্যারাতে সুন্দর করে বলা আছে, এটা বেলিয়ান লাভ পেজ 325 থেকে, কজ, রিস্ক ফ্যাক্টরস, ম্যানেজমেন্ট, এই ছোট্ট একটা প্যারাগ্রাফে এভরিথিং, এভরি ইনফরমেশন হ্যাজ বিন ইনক্লুডেড। বেলিয়ান লাভ শিওরলি ইজ আ ভেরি মাচ এনরিচ বুক, এটা বলতেই হবে। 28তম এডিশনটা একটা অ্যাসেট আমাদের সবার জন্য, আলহামদুলিল্লাহ। দেখেন, তাহলে কেন প্রেশার সোরটা ঘটে, ওয়াই? ওকে, হোয়াট ইজ দ্য কজ অফ হ্যাভিং আ প্রেশার সোর? যদি কোনো টিস্যুতে ফ্রিকশন থাকে, ফ্রিকশন বা পারসিস্টিং প্রেশার থাকে সফট টিস্যুর উপরে, তাহলে স্পেশালি যেটা হচ্ছে বনি প্রমিনেন্সের উপরে থাকে, সেই জায়গাটাতে আপনার প্রেশার সোর হওয়ার একটা রিস্ক থাকে। বনি প্রমিনেন্স এরকম হচ্ছে কয়েকটা প্লেস হচ্ছে সুন্দর করে এখানে বলা আছে, যেরকম স্যাক্রাম, গ্রেটার ট্রকেন্টার, হিল, এগুলোর উপরে যদি প্রেশার থাকে, পারসিস্টিং প্রেশার, তাহলে এই জায়গাটাতে ক্ষয় হয়ে যায়, ক্ষত হয়, which results in bed sore. ওকে, বা প্রেশার সোর। আচ্ছা, সো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস? দ্য রিস্ক ফ্যাক্টরস আর পোর নিউট্রিশনাল স্টেটাস, ডিহাইড্রেশন, ল্যাক অফ মোবিলিটি অ্যান্ড নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া টেকনিক। ওই জায়গাটাতে যে পেইন হচ্ছে পেশেন্ট বুঝতেই পারছে না, পেশেন্ট হাঁটা চলা করছেন, ওই জায়গাটাতে বারবার প্রেশার পড়ছে, বা ওনার হচ্ছে নিউট্রিশনাল স্টেটাসটা ভালো না। ওকে, তো এখন আমি ম্যানেজমেন্টটা কিভাবে করব? আর্লি মোবিলাইজেশন অফ দ্য পেশেন্ট। স্যাররা কিন্তু বারবার বলে যে আপনি শুয়ে থাকবেন না, আপনি হাঁটেন, আপনি হাঁটেন, আপনি কেন শুয়ে আছেন, বা আপনার পস্টারটা চেঞ্জ করেন। ওকে, 2 আওয়ারলি আপনার পস্টারটা মাস্ট আপনি চেঞ্জ করবেন। আর্লি মোবিলাইজেশন অফ দ্য পেশেন্ট অ্যান্ড রেগুলার ইন্সপেকশন অফ প্রেশার পয়েন্টস বাই দ্য নার্সিং টিম ক্যান অ্যাক্ট টু প্রিভেন্ট প্রেশার সোর। তাড়াতাড়ি হাঁটাহাঁটি করেন এবং আপনার প্রেশার পয়েন্ট গুলো আমি একটু দেখি, চেক করি আপনার পোস্ট অপারেটিভ পিরিয়ডে। আচ্ছা, দরকার পড়লে যদি হচ্ছে রিকাম্বেন্ট অবস্থায় থাকতেই হয় পেশেন্টের, তাহলে আমি যেন একটা এয়ার ম্যাট্রেস ইউজ করি, যেটা অটোমেটিক্যালি আমার প্রেশার এরিয়া থেকে প্রেশারটাকে মাইনাস করে দিবে। Okay, stages of pressure sore. This is very much important for SBA.
আচ্ছা, এখানে ক্যাটাগরি 1, 2, 3, 4 আই উড সাজেস্ট অ্যান্ড হাইলি রেকমেন্ড যে আপনারা এটা চ্যাপ্টার 3 পেজ 35 অফ বেলি অ্যান্ড লাভ, এটা মানে উন্ড হিলিং অ্যান্ড টিস্যু রিপেয়ার, এই চ্যাপ্টারের সাথে কোরিলেট করে পড়েন। আমি এখানে দুটোই অ্যাটাচ করে দিয়েছি। দেখেন, ক্যাটাগরি 1 হচ্ছে নন ব্লাঞ্চিং এরাইথেমা, জাস্ট হচ্ছে এটা নন ব্লাঞ্চিং একটা এরাইথেমা হবে, জাস্ট হচ্ছে একটু রেডিশ কালারের থাকবে হিউটা। ক্যাটাগরি 2 তে হচ্ছে পার্শিয়াল থিকনেস স্কিন লস হবে। ওকে, ক্যাটাগরি 3 তে হচ্ছে ফুল থিকনেস অফ স্কিন লস হবে এবং আমি ভিজিবলি সাবকিউটিনিয়াস ফ্যাটটা দেখতে পারবো। ক্যাটাগরি 4 হচ্ছে ফুল থিকনেস লস হবে এবং আপনি একদম বোন টেন্ডন একদম ডিপ স্ট্রাকচারস গুলো চোখে দেখতে পারবেন। তার সাথে যে দুটা জিনিস আমাদেরকে আরো করতে হবে, আনস্টেজেবল ফুল থিকনেস প্রেশার ইনজুরি। আপনি ফর সাম রিজন আপনি ঠিক মতো অ্যাসেসই করতে পারছেন না, বিকজ ফুল থিকনেস স্কিনটা অবসকিউর হয়ে গেছে। ধরেন বার্ন পেশেন্ট, কোন একটা কারণে এত আপনি দেখতে পাচ্ছেন, আপনি অ্যাসেস করতে পারছেন না, বা আপনার পেশেন্টটাকে উল্টিয়ে ঠিক মতো দেখতে পাচ্ছেন না প্রপারলি, দ্যাট ইজ আপনি প্রপারলি স্টেজ করতে পারছেন না। তো দিস ইজ দ্য ফুল থিকনেস স্কিন ইনজুরিটা কিছুটা অবসকিউর, সো ইউ আর কনফিউজ বিটুইন স্টেজ 3 অ্যান্ড স্টেজ 4। ওকে, ডিপ টিস্যু প্রেশার ইনজুরি, পারসিস্টেন্ট নন ব্লাঞ্চেবল ডিপ রেড মারুন অর পার্পল ডিসকালারেশন, এটাও হচ্ছে জানতে হবে। এটা আপনাদের এসবিএ তে আসতে পারে, ইনশাল্লাহ আপনারা পারবেন, আমার বিশ্বাস। ওকে, আচ্ছা, এখন আসি দুটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ডিভিটি প্রোফাইল অ্যাক্সেস। ওকে, সো আমি হচ্ছে আপনাদের বিফোর অপারেশন মানে প্রি অপারেটিভ এবং ইন্ট্রা অপারেটিভ ডিভিটি প্রোফাইল অ্যাক্সেস, এটাও খুবই জানা জরুরি, এটা স্লাইডে ইনক্লুড করে দিয়েছি। চলেন থার্ড প্যারাগ্রাফে একটু দেখি পোস্ট অপারেটিভ ডিভিটি প্রোফাইল অ্যাক্সেস কিভাবে আপনি করতে পারেন। হ্যাঁ, আমার একটা পেশেন্টকে আমি সাসপেক্ট করছি যে হি ইজ ওবিজ বা হি হ্যাজ সাম ফিচার্স, যেটা দেখে আমি বুঝছি যে ওনার ডিপ ভেইন থ্রম্বোসিসটা ডেভেলপ করে যেতে পারে। এখন আমি কি প্রোফাইল্যাকটিক মেজারটা নিতে পারি? ওকে, আমি আর্লি অ্যাম্বুলেশন ইজ সো ইম্পর্টেন্ট। আর্লি অ্যাম্বুলেশন, এবং আমি পেশেন্টকে এক্সারসাইজ করাবো। আমি পেশেন্টের হচ্ছে যে কেয়ার গিভার আছে অ্যাটেন্ডেন্টকে বলবো যে কাফ মাসেল গুলাকে হচ্ছে আপনারা একটু টিপে দিবেন, ওকে, যাতে হচ্ছে ডিভিটিটা না ডেভেলপ করে। ওকে, আমি অ্যাডিকুয়েট হাইড্রেশনটা হচ্ছে মেনটেন করব। আমি কম্প্রেশন স্টকিংসটা ইনশিওর করব, গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং, বা আমি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে পারি প্রোফাইল্যাকটিক হিসাবে, সেরকম ইউএফএইচ আনফ্র্যাকশনেটেড হেপারিন বা আমার লো মলিকুলার ওয়েট হেপারিন আমি ইউজ করতে পারি। ওকে, এখন আসি, আমি হচ্ছে তিনটা পিকচার অ্যাটাচ করে দিয়েছি যাতে আমাদের একটা যে প্রেশার স্টকিং এর ব্যাপারে একটা আইডিয়া থাকে যে পোস্ট অপারেটিভলি আমরা কি কি ইউজ করতে পারি বা পেরি অপারেটিভলি কি কি ইউজ করা যায় টু প্রিভেন্ট ডিভিটি। ওকে, উই ক্যান ইউজ গ্রাজুয়েটেড প্রেশার স্টকিং, এই যে এটা গ্রাজুয়েটেড প্রেশার স্টকিং, দেখেন এটা নিউমেটিক স্টকিং, দিস ইজ দ্য ইলেকট্রিক্যাল কাফ মাসল স্টিমুলেটর। ওকে, সো উই ক্যান ইউজ অল দিস থিংস। আচ্ছা, আরেকটা হচ্ছে, এখন আসি post operative causes of fever, very important for SAQ. আচ্ছা, what can be the post operative causes of fever? বা আমি আরেকটু এটাকে সুন্দর করে জিজ্ঞেস করতে পারি যে what are the possible cause of pyrexia of a non-infective অরিজিন? এই যে দেখেন, ডিভিটি, ট্রান্সফিউশন রিয়াকশন, উন্ড হেমাটোমা, দিজ আর অল নন ইনফেক্টিভ অরিজিন ডিভিটি সরি ফিভার কজেস, যেরকম ডিভিটি, ট্রান্সফিউশন রিয়াকশন, উন্ড হেমাটোমা। আচ্ছা, এখন আসি ইন জেনারেল হোয়াট ক্যান বি দ্য কজেস অফ আ রেজড টেম্পারেচার পোস্ট অপারেটিভলি? অ্যাটিল্যাক্টিসিস অফ দ্য লাংস হতে পারে, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ উন্ড ইনফেকশন হতে পারে, চেস্ট ইনফেকশন বা কোন রকমের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অ্যান্ড থ্রোম্বোফ্লেবাইটিস ডেভেলপ করে যেতে পারে পেশেন্টের, উন্ড ইনফেকশন, অ্যানাস্টোমেটিক লিকেজ এগুলাও হতে পারে, ইন্ট্রাক্যাভিটি কালেকশন বা অ্যাবসেসের কারণে জ্বর আসতে পারে। ওকে, এখন আসেন ম্যানেজমেন্ট অফ আ ডায়াবেটিক পেশেন্ট ইন দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড। আচ্ছা, কিভাবে আমি একটা ডায়াবেটিক পেশেন্টকে পোস্ট অপারেটিভলি ম্যানেজ করবো, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখেন, একটা পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মি যে আমি গ্লুকোজ ইনসুলিন ইনফিউশনটা কন্টিনিউ করি আনটিল দ্য পেশেন্ট স্টার্টস ইটিং। ওকে, আমার প্রত্যেকটা 4 থেকে 6 ঘন্টা 4 to 6 আওয়ারলি আই হ্যাভ টু ডু দ্য ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট
and I have to be extremely careful for any hypoglycemic features. পেশেন্টের কি অ্যাংজাইটি হচ্ছে, ওনার কি হচ্ছে ট্রেম্বলিং হচ্ছে, ওনার কি কোনো রকমের প্রফিউজ সোয়েটিং হচ্ছে। আচ্ছা, in the absence of fever, okay? আচ্ছা, if hypoglycemia is detected, I have to stop the infusion immediately. Glucose infusion should be started and increased. Okay? যদি if glucose and insulin requirement increase markedly in the post-operative period, always think that there is occult infection, wound infection, UTI, cellulitis, IV site sepsis. হঠাৎ করে ওনার ইনসুলিন রিকোয়ারমেন্টটা বেড়ে যাওয়ার কারণ আমাকে মাথায় রাখতে হবে যে কোনো রকমের অকাল্ট ইনফেকশন থাকতে পারে। সো আই হ্যাভ টু অ্যাসেস ইট অ্যান্ড এক্সক্লুড ইট। ওকে, আরেকটা হচ্ছে পোস্ট ডিউরাল পাংচার হেডেক। পেশেন্ট আপনার কাছে বলতেছে, স্যার আমার ভীষণ মাথা ব্যথা হচ্ছে, আমি একটু যখন বেড থেকে উঠতেছি মাথাটা আমার ঘুরাচ্ছে, বমি বমি লাগছে। So this is another phenomena that can be encountered in the post-operative period, which is known as post-dural puncture headache. এটা pathophysiology, management, prevention, everything is important for my SEQ in the midterm exam. আচ্ছা, প্যাথোফিজিওলজিটা কি? সিম্পল। আপনার অ্যানেস্থিসিওলজিস্টরা যখন অ্যানেস্থিসিয়াটা দিচ্ছেন তখন হচ্ছে যখন একটু উইথড্র করছে নিডলটা, স্পাইনোকেন নিডলটা, তখন একটু সিএসএফটা বের হয়ে আসতেছে বা একটু লিক হলো ধরেন। তো এই যে সিএসএফ এর যে ভলিউমটা ডিক্রিজ করলো, সেটার কারণে যেটা হলো আলটিমেটলি আপনার হচ্ছে ব্রেইনের ওইখানে ট্র্যাকশন পড়লো অন পেইন সেন্সিটিভ স্ট্রাকচার, যেরকম মেনিনজেস, ব্লাড পোস্ট ডিউরাল হেডেক। ওকে, পস্টিউরাল হেডেক বা পস্টিউরাল হেডেকটা কজ করতেছে ইন দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড। এখন আমি ম্যানেজমেন্টটা কি করব? আচ্ছা, আমি ম্যানেজমেন্ট এভাবে করব, আমি পেশেন্টকে বলবো যে আপনি হচ্ছে শুয়ে থাকবেন, আপনি হচ্ছে বসে থাকবেন না না বা হাঁটবেন না, আপনি একদম লাই ফ্ল্যাট অন দ্য বেড উইদাউট পিলো, লাই ফ্ল্যাট অন দ্য বেড। ওকে, আপনি হচ্ছে ঠিক মতো পানি খাবেন, বিকজ আমার ভলিউম রেস্টোরেশন করতে হবে, যেহেতু সিএসএফ এর ভলিউমটা কমে যাওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে হলো। ওকে, সো আই হ্যাভ টু মেনশিওর আপনি পানি খাবেন, আপনি অ্যাডিকুয়েট হাইড্রেশন খাবেন, আপনি একটা অ্যানালজেসিক্স ইউজ করতে পারেন, আপনি প্যারাসিটামলটা খান আপনার ব্যথাটা যদি আপনার খুব বেশি অসহনীয় বা বিরক্তিকর মনে হয়। আচ্ছা, আপনি হচ্ছে একটু ক্যাফিনটা খান, কফি খেতে পারেন, এটা আপনার সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশনটা করবে। আচ্ছা, যদি if the headache persists, then I can use epidural blood patch. এই যে হেডেকটা পারসিস্ট করছে, আমি এখানে এক্সপেক্ট করছি যে ঠিক আছে হয়তো বা ওনার এখনো হচ্ছে সিএসএফ লিক আছে, সো আই ক্যান ইউজ, দেখেন আমি একটা সুন্দর করে একটা পিকচার এখানে অ্যাটাচ করে দিয়েছি। দিস ইজ আ পিকচার অফ এপিডুরাল ব্লাড প্যাচ। এখানে দেখতেছেন সুন্দর করে নিডল দিয়ে এই জায়গাটাকে সিল করে দেওয়া সো দ্যাট দ্য সিএসএফ ইজ নট লিকিং এনিমোর। ওকে, সো এটা প্রিভেনশনটা কিভাবে করা যায়? অপারেশনের সময় ডিউরিং অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেটিক ড্রাগটা যখন আমি ইন্ট্রোডিউস করছি, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্পাইনোকি নিডলের ডায়ামিটারটা যেন ঠিক থাকে, আমি যেন অতিরিক্ত লার্জ গজ না দিই। লার্জ ডায়ামিটার যদি থাকে অফ দ্য স্পাইনোকি নিডল, তাহলে অবশ্যই পাংচার সাইটের কারণে বেশি the fluid will leak. Okay, আচ্ছা, and avoiding multiple punctures, so I have to use meticulous techniques. Okay, আচ্ছা, এখন আমরা এতক্ষণ পড়লাম জেনারেল কমপ্লিকেশনস, যেটা আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ডে এনকাউন্টার করতে পারি। এখন আমরা আসবো সার্জারি স্পেসিফিক কমপ্লিকেশন। এখন দেখেন 8টা সাব হেডিং আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাবডোমিনাল, অর্থোপেডিক, নেক, থোরাসিক, ভাস্কুলার, প্লাস্টিক, ইউরোলজি, দিজ আর দ্য সাব হেডিংস। আচ্ছা, সার্জারি স্পেসিফিক কমপ্লিকেশন, এন্ড এখান থেকে যদি আমি হাই ইল্ডিং পারফরমেন্সটা এক্সট্রাক্ট করে নিতে চাই ফর মাই মিড টার্ম এক্সাম, তাহলে ইট ইজ গোয়িং টু লুক লাইক দিস। সার্জারি স্পেসিফিক কমপ্লিকেশন, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, বাট দিস ইজ সো মাচ ইউ ক্যান নট মিস ইট। অ্যাবডোমিনাল সার্জারির ক্ষেত্রে আই নিড টু আন্ডারস্ট্যান্ড যে after a major abdominal surgery, what complications I should be anticipating. একটা আপনি হচ্ছে গাটটাকে যখন আপনি ম্যানিপুলেট করছেন, ইউজ করছেন, সার্জিক্যালি রিপেয়ার ডেভেলপ করতে পারে, লোকালাইজ ইনফেকশন হতে পারে, সিন্স উই আর ইন্ট্রোডিউসিং আওয়ার হ্যান্ডস এন্ড এটাকে ওপেন রাখতেছি গাটটাকে, সো লোকালাইজ ইনফেকশন আর অ্যানাস্টোমোটিক লিকেজ হতে পারে যদি আমি ঠিক মতো অ্যানাস্টোমোসিসটা না করে আসি, অ্যান্ড ব্লিডিং ইজ অলওয়েজ দেয়ার।
আচ্ছা, অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে I have to be extremely cautious about whether compartment syndrome has developed or not. কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে আমাদের প্রথম সেশনে অনেক বিউটিফুলি ভাইয়া কিন্তু ডিসকাস করেছেন অলরেডি। সো এখানে কিভাবে হচ্ছে আমরা দেখবো কম্পার্টমেন্ট সিমটমস সিনড্রোমের সিমটমস এন্ড সাইন্স। আমি যদি দেখি পেশেন্ট হচ্ছে, আমি অর্থোপেডিক সার্জারি করলাম, করার পর আমাকে পেশেন্ট বলতেছে যে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে আমার লিম্বে, দ্য পেইন ইজ আউট অফ প্রপোর্শন, দ্য পেইন ইজ গ্রাজুয়ালি ইনক্রিজিং, পেইন ইজ অকারিং অন প্যাসিভ স্ট্রেচিং, অ্যান্ড প্যারালাইসিস প্যারিস্থিসিয়া প্যালার or pulselessness is occurring, তখন I have to think about compartment syndrome and I have to manage it accordingly. Okay, এখন আসি আমরা, দেখেন, here I have used a purple color code. It is not green, it is not yellow. So why purple? ঠিক আছে, দেখেন, এটা হচ্ছে এই সেগমেন্টটা is important for my OSPI. Okay, management of important elements during post-operative period. এটার আন্ডারে আছে drains, wound care, post-operative strategies advocated by ERAS, discharge letter, follow-up, এগুলো most vital for your OSPI or OSCE station. আচ্ছা, ড্রেইনস, দেখেন, এটা একটু আমি ইয়েলো কালারও দিয়েছি, এটা কিন্তু আপনাদের এসবিএ তো আসতে পারে। দেখেন, আহ দা আচ্ছা, প্রথমত দেখেন, ওকে, কি হলো এটা, ওকে, দেখেন, drains should be removed as soon as it is considered safe to do so. As soon as it is considered safe to do so. The timing of drain removal is related to the volume and nature of the fluid being evacuated. Drain may be left longer to evacuate a pancreatic leak, but removed earlier if only serous fluid is draining. So আমি যদি দেখি আমার ড্রেন কালেকশনে হচ্ছে serous fluid পাচ্ছি, then I can remove the drain. এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট অসপি স্টেশনের একটা কোয়েশ্চেন। ওকে, তো আমি হচ্ছে কখন এটা হচ্ছে আপনাকে হচ্ছে অসপিতে যখন আপনার একটা কিছু স্টেশন থাকে যেখানে আপনি ডাইরেক্ট আপনার এক্সামিনারের সাথে আপনার ইন্টারাকশন হয়, সো ইয়োর এক্সামিনার মাইট আস্ক ইউ যে ঠিক আছে, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস অফ রিমুভিং দ্য ড্রেন, অর ওয়েন ডু ইউ থিঙ্ক ইট ইজ আইডিয়াল টু রিমুভ দ্য ড্রেন, তখন আপনি এইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবেন। আচ্ছা, দেখেন, দ্য কোয়ান্টিটি অ্যান্ড ক্যারেক্টার অফ ড্রেন ফ্লুইড ক্যান বি ইউজ টু আইডেন্টিফাই অ্যান abdominal complications such as fluid leak, example bile, pancreatic fluid, or bleeding. This box is very important for SBA. আমি বলবো SAQ তেও আসতে পারে, আপনার OSPI তেও আসতে পারে। Drains are so much important. আচ্ছা, এখন আসি আপনাদের wound care. ওকে, wound care এর দেখেন এই জিনিসটা more important for your SBA, যে within 48 hours আমরা হচ্ছে স্টেরাইল ড্রেসিংটা, এই যে আমরা আমাদের অপারেশনের পরে পেশেন্টের হচ্ছে যে ড্রেসিংটা দেই, দ্যাট ইজ আ স্টেরাইল ড্রেসিংটাই তো আমরা দিচ্ছি। ইট ইজ আইডিয়াল টু কিপ ইট ফর 2 days, 48 hours. ওয়াই? বিকজ দেখেন, okay, within 48 hours of closure, a layer of epidermal cell from the wound edge bridges the gap. কারণ এই টাইমটাতে wound গ্যাপিংটা মানে এটা হয়, তো ইটস মাই ডিউটি নট টু ডিস্টার্ব দ্য wound। আমি যখন এই টাইমটাতে হচ্ছে আপনার এপিডার্মাল সেল এগুলো মাইগ্রেশন হয় and the bridge is being gapped. ওকে, দেখেন, বলাই আছে স্টেরাইল ড্রেসিং অ্যাপ্লাইড ইন দ্য থিয়েটার শুড নট বি রিমুভড বিফোর দিস টাইম। হ্যাঁ, আমি রিমুভ করব যদি আমি দেখি যে আমার ব্যান্ডেজ ইজ সোকড, বা হচ্ছে মানে আমি যদি কোনো ইনফেকশন সাসপেক্ট করি, উন্ড ডিহিসেন্স যদি আমি সাসপেক্ট করি, সেক্ষেত্রে আই উইল ওপেন ইট। বাট তাছাড়া ইফ মাই ব্যান্ডেজ ইজ ড্রাই, আই উইল লিভ ইট লাইক দ্যাট ফর 48 hours, 2 days, ওকে, বিকজ ইট ইজ আ স্টেরাইল covering that is promoting wound healing underneath. ওকে, দেখেন হাতের ডান সাইডে আছে পোস্ট অপারেটিভ ইরাস প্রোটোকল। ওকে, পোস্ট অপারেটিভ স্ট্র্যাটেজিস অ্যাডভোকেটেড বাই এনহান্সড রিকভারি প্রোটোকলস। আচ্ছা, ইরাস হচ্ছে এইখানেও দেওয়া আছে, এরাস আপনারা পরবর্তী চ্যাপ্টারেও পাবেন, স্পেশালি আপনাদের অ্যাবডোমিনাল যে চ্যাপ্টারটা প্যানক্রিয়াস ওখানেও পাবেন সুন্দর করে। ইরাস কিন্তু সুন্দর করে কম্পাইল ওয়েতে পড়তে হবে, প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ ইরাস, হ্যাঁ, এনহান্সড রিকভারি আফটার সার্জারি, দিস ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখেন, পোস্ট অপারেটিভ স্ট্র্যাটেজিস কি হতে পারে ইরাসের আন্ডারে? আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি পেশেন্টকে বেশিক্ষণ শুয়ে থাকতে দিব না, আননেসেসারি ইমোবিলাইজেশনটা আমি করব না। আই উইল
Okay, I will do proper planned physiotherapy. I will encourage mobilization. আমি প্রপার ওরাল হাইড্রেশন এবং নারিশমেন্টটা এনশিওর করব। আমি অতিরিক্ত বেশি অযথা এনপিও আমার পেশেন্টকে কখনোই রাখবো না। আচ্ছা, আমি ওপিওয়েড স্পেয়ারিং অ্যানালজেসিয়া ইউজ করব, কারণ আমি জানি ওপিওয়েড অ্যানালজেসিয়াতে কিছু কমপ্লিকেশনস হয়, সিএনএস ডিপ্রেশন হয়, স্টুপোরাস থাকে, পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে, ভমিটিং হতে পারে, এগুলো আরো আপনার হিলিংটাকে ডিলে করতে পারে, ডিসকমফর্ট এটা কজ করতে পারে। আই উইল ইউজ ওপিওয়েড স্পেয়ারিং অ্যানালজেসিয়া, সো মাচ ইম্পর্টেন্ট টু নো। ওকে, আমার আর্লি ডিসচার্জ প্ল্যানিং করতে হবে অবশ্যই। দেখেন কি সুন্দর করে লেখা আছে এটা, early discharge planning started even before the patient is admitted to hospital and involving support from stomach care nurse, physiotherapy, and other community care workers. As a doctor, as a surgeon, আমার টার্গেট হচ্ছে আমার কাছে যিনি আসছেন উনি যেন আমার চিকিৎসাটা পেয়ে দ্রুত বেগে উনার নর্মাল লাইফে, ডেইলি লাইফস্টাইলে ফেরত যেতে পারে। হ্যাঁ, উনি যেন ওনার চাকরিটা রিজিউম করতে পারে, উনি যেন ওনার পরিবারের কাছে ফেরত যেতে পারে। দিস ইজ মাই ডিউটি। ওকে, আসি এখন। লেটস লুক এট সাম অসপি কোয়েশ্চেন্স। ওকে, রাইটিং পোস্ট অপারেটিভ ফলো আপ নোট, এটা আপনারা ডিরেক্ট আপনাদের অসপি স্টেশনে পাবেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে অসপি দিনে হচ্ছে আমরা হচ্ছে যে সুন্দর করে যে রোটেশনটা হবে, এখন একটা স্টেশন পড়বে যেখানে হচ্ছে স্টেশনে আপনাদেরকে একটা এরকম অ্যাডভাইস দেওয়া থাকবে, অ্যাডভাইস তো না আসলে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে রাইট দি পোস্ট অপারেটিভ ফলো আপ নোট। ওকে, অমুক 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 একটা পেশেন্ট অমুক 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 ভাবে এসেছে, আপনি কি কি পোস্ট অপারেটিভ ফলো আপে আপনি কি লিখবেন। আচ্ছা দেখেন এখানে পেশেন্টের পোস্ট অপারেটিভ ফলো আপ নোটে যেটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে সেটা হচ্ছে পেশেন্টের ডিটেলস, নেম, এজ, সেক্স, জেন্ডার, তারপর অপারেশন ডিটেলস, কি অপারেশন হয়েছে এবং আজকে কততম পোস্ট অপারেটিভ ডে, তারপর সাবজেক্টিভ এজেন্ডাকে আপনাকে লিখতে হবে। পেশেন্ট সাবজেক্টিভ মানে এটা পেশেন্ট কি আপনাকে বলছে, পেশেন্ট কি কোনো রকমের পেইন, নশিয়া, ভমিটিং এগুলোর কমপ্লেন করছে নাকি আপনাকে। অবজেক্টিভ হচ্ছে টিউব, আপনার হচ্ছে যে ক্যানুলা করেছেন, ক্যাথেটার করেছেন, ওই টিউব গুলো কি আছে নাকি, ওখানে কি ব্লকিং আছে নাকি, ড্রেন কালেকশন কতটুকু হয়েছে। আচ্ছা, আর ভাইটাল প্যারামিটার্স গুলো। তারপরে আপনার হচ্ছে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, বেস্ট সোর্স ফর কোনো রকমের আপনি কিছু দেখছেন নাকি, বা হচ্ছে আপনার আপনার সিস্টেম স্পেসিফিক এক্সামিনেশন এগুলো আপনি করতে পারেন। আচ্ছা, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট হচ্ছে যেটা আপনি লিখবেন যে আপনি হচ্ছে এতগুলো অ্যাসেসমেন্ট করার পরে আপনার কাছে কি পেশেন্টকে স্টেবল মনে হচ্ছে, পেশেন্টকে কি আপনার প্রপারলি হাইড্রেটেড মনে হচ্ছে, প্রপারলি নারিশড মনে হচ্ছে। যদি না মনে থাকে তাহলে সেটা আপনি কমেন্টে এভাবে লিখবেন। তারপর প্ল্যান, আপনার ফার্দার প্ল্যান কি, আপনি কি হচ্ছে কন্টিনিউ করতে চাচ্ছেন উইথ দ্য অনগোয়িং ট্রিটমেন্ট নাকি ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনি আদার রিভাইজড মেডিকেশন। এগুলো একটা পোস্ট অপারেটিভ ফলো আপ নোটে আমরা লিখি। ওকে, আচ্ছা, এখন আসি আমরা ডিসচার্জ লেটার। ডিসচার্জ লেটারও হচ্ছে আপনাদেরকে অসপি স্টেশনে একটা ডিসচার্জ লেটার লিখতে বলতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে ডিসচার্জ লেটারে যেটা আমরা আমরা এটা সবাই জানি, এন্ড উই হ্যাভ রিটেন ইট সো মেন, মানে আমরা এতগুলো ডিসচার্জ লেটার লিখেছি আর আমরা কিন্তু সবসময় পয়েন্ট গুলো দেখেন টাচ করি। আমরা ডায়াগনোসিসটা কিন্তু লিখি ওই যে, তারপর ট্রিটমেন্ট, তারপর ল্যাবরেটরি রেজাল্ট, কমপ্লিকেশন, ডিসচার্জ প্ল্যান, সাপোর্ট নিডেড, তারপরে ফলো আপ। আপনি হচ্ছে পেশেন্টকে যে অ্যাডভাইস দিবেন যে আপনি হচ্ছে সরি, হ্যাঁ 5 দিন পরে হচ্ছে পেশেন্টকে হচ্ছে দেখা করতে আসতে হবে, বা 1 সপ্তাহ পর বা 1 মাস পরে, এই যে ফলো আপটা আমরা ইনক্লুড করে দেই। ওকে, আসেন আমরা হচ্ছে এখানে আই হ্যাভ ইনক্লুডেড, সরি কি হলো এটা, আচ্ছা এখানে আই হ্যাভ ইনক্লুডেড আ কোয়েশ্চেন। দেখেন এটা, দিস ইজ ফর ইউর কুইক সেলফ অ্যাসেসমেন্ট। আমরা হচ্ছে সবাই কোয়েশ্চেন গুলোর দিকে তাকাই একটু। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে হঠাৎ, একটা মিনিট। ওকে, সরি, হ্যাঁ হ্যাঁ। A 40-year-old man underwent laparotomy for ileal perforation. On fifth postoperative day, there was serosanguinous discharge, and patient experiences a popping sensation in wound area during cuffing. January 24 এর question এটা. What is your likely diagnosis?
Mention 4 reasons for post-operative consequences. Mention 4 important management steps. আমার বিশ্বাস আপনারা সবাই অনেক সুন্দর করে এটা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2টা একটু দেখি। A 45-year-old female underwent laparoscopic APR for carcinoma rectum. At fifth post-operative day, she developed unilateral leg swelling. What is the possible cause? What prophylaxis you can take to prevent this? ইনশাল্লাহ আমি জানি এটাও আপনারা অনেক সহজভাবে অ্যান্সার দিতে পারবেন। ওকে, তো দ্যাটস ইট। আমার আসলে প্রচেষ্টা ছিল আপনাদেরকে হচ্ছে, ইট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি বিগ চ্যাপ্টার, বাট এটা আমি যতটুকু পেরেছি মিড টার্মের জন্য আপনাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ আজকের এই সেশনটাতে আপনারা অনেক সুন্দর করে রিক্যাপিচুলেট করতে পেরেছেন, এবং আপনারা এটা আপনাদের হেল্প হবে। আচ্ছা, আমার একটা মেসেজ দেখা যাচ্ছে। ক্যান ইউ প্লিজ টেল অ্যাবাউট পোস্ট অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট? আচ্ছা, বলতেছি। ওকে ভাইয়া, বলতেছি আমি। ওকে, আচ্ছা, হ্যাঁ, আশা করবো যে এটা হচ্ছে যাতে আপনাদের হচ্ছে অনেক ফ্রুটফুল একটা ডিসকাশন হয়। এখন এই পয়েন্টে হচ্ছে আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকেন, প্লিজ আমার সাথে আপনারা হচ্ছে আপনাদের চ্যাটে বা আপনারা আপনাদের যেটা ওই যে অডিও এটা অন করে আমাকে কোয়েশ্চেন গুলো করতে পারেন। আর আমি একটা প্রশ্ন পেয়েছি, ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছেন, ক্যান ইউ প্লিজ টেল অ্যাবাউট দ্য পোস্ট অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট? আচ্ছা, ভাইয়ার আনসারটা হচ্ছে, ভাইয়া এটা হচ্ছে পোস্ট অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট হচ্ছে পোস্ট অপারেটিভ। তো আমি ফার্স্ট পোস্ট অপারেটিভ ডেটে যেটা আমার টার্গেট থাকবে সেটা হচ্ছে টু প্রোভাইড মাই পেশেন্ট উইথ আ প্রপার ফ্লুইড দ্যাট ইজ অলসো কাভারিং দ্য নিউট্রিশন অফ মাই পেশেন্ট। যেহেতু আমার পেশেন্ট মেজর সার্জারি, হ্যাঁ, আফটার আ মেজর সার্জারি পেশেন্টকে আমি এনপিইউ তে রাখবো, পেশেন্ট যেন প্রপারলি গ্লুকোজটা পায়। সো মাই চয়েস অফ ফ্লুইড ইজ গোয়িং টু বি ডেক্সট্রোজেন অ্যাকোয়া or 5% DNA. হ্যাঁ, এটা হচ্ছে মাই ফার্স্ট পোস্ট অপারেটিভ ডেতে আমার ফ্লুইড রিকোয়ারমেন্ট। এন্ড দেন আফটার সেকেন্ড থার্ড ডেতে এটার সাথে অ্যাড হবে আমার ইলেকট্রোলাইট ফ্লুইড, এটা হচ্ছে অ্যাড হবে। এন্ড তার সাথে ফ্লুইডটা হচ্ছে আমাকে প্রপারলি মনিটর করতে হবে। আমার যেটা বেলিয়ান লাভের হচ্ছে পেরি অপারেটিভের, এটা হচ্ছে, দাঁড়ান আমি বলি আপনাকে, এটা হচ্ছে চ্যাপ্টার, একটু আমাকে যদি সময় দেন আপনি, এটা আপনারা সুন্দর, এই যে নিউট্রিশন এন্ড ফ্লুইড থেরাপি চ্যাপ্টার 25, এটা আরো সুন্দর করে আপনি পাবেন। এখানে আরো সুন্দর করে বলা আছে। এখানে ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 30 থেকে 40 মিলিলিটার পার কেজি বডি ওয়েট, এরকম ছিল হয়তোবা, হ্যাঁ, ইফ আই এম নট রং। তো আপনাকে হচ্ছে ওইটা মেনটেন করতে হবে, ইনপুট আউটপুট চার্ট আপনাকে মেনটেন করতে হবে, এবং হচ্ছে পেশেন্ট যদি ডায়াবেটিক হয় তাহলে আপনি যখন এটা আপনাকে অবশ্যই একটা ইনসুলিন ইনফিউশন পাম্প এগুলো ইউজ করতে হবে, মনিটর করতে হবে, অ্যাজ উই হ্যাভ ডিসকাসড। আশা করি দিস উইল সলভ ইউর কোয়েরি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্লিজ আমার সাথে একটু কমিউনিকেট করেন, আপনারা আপনাদের ভয়েস অডিওটা অন করেন, বা আমাকে আপনারা চ্যাট বক্সেও লিখতে পারেন। ট্রাই টু আনসার দ্য কোয়েশ্চেন্স। কারো কোনো কোয়েশ্চেন না থাকা মানে আমি আইদার খুবই ভালো পড়ালাম বা আমি খুবই খারাপ হচ্ছে উপস্থাপন করলাম সবকিছু আপনাদের সাথে। আই হোপ ইটস নট দ্য সেকেন্ড ওয়ান। আচ্ছা, ইনশাল্লাহ এই আজকে ডিসকাশন থেকে আপনারা যারা মিড টার্ম ফেস করবেন অনেক কিছুই আপনাদেরকে হেল্প করবে, এটা আই 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 বিলিভ ইট। ওকে, সো কোয়েশ্চেন বা কোয়েরি না থাকলে আইড লাইক টু এন্ড দ্য সেশন। আমার অনেক ভালো লাগলো, আপনারা অনেক ভালো করবেন, আমার দোয়া থাকবে আপনাদের সাথে, শুভকামনা থাকবে। এবং স্ট্রেস নিবেন না, সবই আপনারা জানেন, সবই আপনারা পারেন, অনেক ভালো আপনাদের পারফরমেন্স হবে। জাস্ট হচ্ছে কি, সামটাইমস আমরা সবই জানি, ব্যাপারটা হচ্ছে কি যে ভাষাগত জিনিসটা কিভাবে লিখতে হয়, কিভাবে বলতে হয়, সেটা প্র্যাকটিস করতে হবে। অ্যাটলিস্ট শেষের 30টা দিন একদম বলা লিখা এই এই জিনিসটা কিন্তু আমাদের আনতে হবে, যাতে ব্রেইন মাসল অ্যাক্টিভিটিটা স্মুথ যায়। তখন একটা ভালো পারফরমেন্স হবে। মিড টার্ম পাস করা তো একটা বিগ অ্যাচিভমেন্ট, আপনারা অনেক ভালো করবেন। সো আমি ক্লোজ করে দিলাম সেশনটা। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আব্দুল্লাহ ভাই ক্লোজ করে দেন।